নমস্কার বন্ধুরা। ভারত পাকিস্তান যুদ্ধ মানেই কি শুধু সীমান্তে গোলাগুলি, নাকি এর অভিঘাত পড়ে আমাদের ঘরের ভেতরেও? যখন টিভির পর্দায় যুদ্ধের হুঙ্কার শোনা যায়, তখন বাস্তবে শুরু হয়ে যায় নীরব আতঙ্ক। দাম বাড়ে পণ্যর, বাজার কাঁপে, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মুখোমুখি অবস্থান কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর একটা সমীকরণ। প্রশ্ন একটাই, এই সংঘর্ষ কি কেবল রাজনীতির খেলা, নাকি সাধারণ মানুষের জীবনে নামতে থাকা কোনো অদৃশ্য ঝড়? আন্তর্জাতিক রাজনীতির ময়দানে এমন কিছু রিপোর্ট সামনে এসেছে যেগুলো উপেক্ষা করার মতো নয়, অন্তত এই মুহূর্তে। আমেরিকার প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস একটা বিশ্লেষণে বলেছে, 2026 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এটা কোনো আবেগী মন্তব্য নয়। 2026-এ ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা, এই তথ্য জানিয়েছে CFR বা কাউন্সিল অন ফরেন রিলেশনস। এই নামটা আজকাল আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা হলেই সামনে চলে আসছে। অনেকেই প্রশ্ন করছেন, CFR আসলে কারা, ওরা কি করে, আর ওদের রিপোর্টকে এত গুরুত্বই বা কেন দেওয়া হয়? সহজ সোজা নিজের ভাষায় বিষয়টা বোঝা দরকার। কারণ CFR কোনো সাধারণ মিডিয়া হাউস বা ইউটিউব চ্যানেল নয়, আবার কোনো দেশের সরকারও নয়। এটা এমন একটা প্রতিষ্ঠান যাদের কথা বিশ্বের বড় বড় রাষ্ট্র, নীতি নির্ধারক এবং সেনা কূটনৈতিক মহল গুরুত্ব দিয়ে শোনে। CFR মূলত একটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক। থিঙ্ক ট্যাঙ্ক বলতে বোঝায় এমন গবেষণা সংস্থা যেখানে আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ, কূটনীতি, অর্থনীতি, নিরাপত্তা এসব বিষয় নিয়ে গভীর গবেষণা করে। CFR এর জন্ম অনেক আগে, অর্থাৎ 1921 সালে। অর্থাৎ প্রায় 100 বছরের বেশি সময় ধরে তারা বিশ্ব রাজনীতির ওঠানামা দেখছে, বিশ্লেষণ করছে এবং ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকার নীতি নির্ধারকরা বুঝেছিলেন, বিশ্ব রাজনীতি আর আলাদা আলাদা দ্বীপের মতো নয়, এক দেশের সিদ্ধান্ত পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। সেই চিন্তা থেকেই CFR এর যাত্রা শুরু। CFR এর সবচেয়ে বড় শক্তি হলো, এরা সরাসরি কোনো সরকারের অংশ নয়, কিন্তু সরকারের একেবারে কাছাকাছি থাকে। এখানে প্রাক্তন কূটনৈতিক, সেনা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতিবিদ, সাংবাদিক সবাই একসঙ্গে কাজ করেন। অনেক সময় দেখা যায়, আজ যারা CFR-এ বসে বিশ্লেষণ করছেন, কাল তারাই কোনো দেশের পররাষ্ট্র সচিব, প্রতিরক্ষা উপদেষ্টা বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে যাচ্ছেন। আবার উল্টো দিকেও থেকে এটাও হয়, সরকারে কাজ করা মানুষ অবসর নিয়ে CFR-এ এসে গবেষণা শুরু করেন। ফলে এদের রিপোর্ট শুধু বইয়ের পাতার তত্ত্ব নয়, বাস্তবের মাটিতেই এদের অভিজ্ঞতার ফলটা দেখা যায়। CFR-এর একটা বিখ্যাত প্রকাশনা হলো ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন। এই ম্যাগাজিনে যেসব লেখা ছাপা হয় সেগুলো সাধারণ খবরের মতো নয়। এখানে লেখা মানে ভবিষ্যতের নীতির ইঙ্গিত। অনেক সময় দেখা গেছে, আজ ফরেন অ্যাফেয়ার্সের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কয়েক বছর পর সেটাই আমেরিকার বা পশ্চিমা বিশ্বের অফিসিয়াল নীতিতে পরিণত হয়েছে। তাই CFR কি ভাবছে সেটা বোঝা মানে ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির একটা ঝলক দেখে নেওয়া। এখন প্রশ্ন হলো, CFR রিপোর্ট দেয় কিভাবে? এরা কোনো জ্যোতিষী সংস্থা নয় যে হঠাৎ করে বলে দেবে এই সালে যুদ্ধ হবে। এরা কাজ করে ট্রেন্ড দেখে। ধরুন কোনো অঞ্চলে দীর্ঘদিন ধরে সীমান্তে উত্তেজনা চলছে, সন্ত্রাসবাদ বাড়ছে, সামরিক খরচ হঠাৎ বেড়ে গেল, কূটনৈতিক সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। এসব তথ্য একসঙ্গে জুড়ে বিশ্লেষণ করা হয়। তার সঙ্গে যুক্ত হয় অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আর ক্ষমতার লড়াই। সব মিলিয়ে একটা রিস্ক ম্যাপ তৈরি করা হয়। কোথায় সংঘর্ষের সম্ভাবনা বেশি, কোথায় মাঝারি আর কোথায় তুলনামূলক কম। এই কারণেই CFR দেশ ও সংঘর্ষের টিয়ার বা স্তরে ভাগ করে। টিয়ার 1 মানে সবচেয়ে বিপজ্জনক অঞ্চল, যেখানে বড় যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। টিয়ার 2 মানে মাঝারি ঝুঁকি, যেখানে পরিস্থিতি খারাপ হলে সংঘর্ষের রূপ নিতে পারে। আর টিয়ার 3 মানে লো লেভেল কনফ্লিক্ট বা দীর্ঘদিনের অস্থিরতা। এই শ্রেণীবিভাগের পিছনে আবেগ নয়, তাদের ডেটা এবং অভিজ্ঞতা কাজ করে। ভারত পাকিস্তান প্রসঙ্গে CFR যখন কথা বলে, তখন তারা শুধু দুই দেশের শত্রুতার ইতিহাস দেখে না, তারা দেখে কাশ্মীরের সন্ত্রাসবাদ, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা, সেনাবাহিনীর ভূমিকা, ভারতের কৌশলগত প্রতিক্রিয়া, আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান, এমনকি চীন ও আমেরিকার স্বার্থ। কারণ আজকের পৃথিবীতে কোনো যুদ্ধই আলাদা নয়। ভারত পাকিস্তান সংঘর্ষ মানে সঙ্গে সঙ্গে চীন, আমেরিকা, রাশিয়া সবার সমীকরণ বদলে যাবে।
অনেকেই বলে সিএফআর আমেরিকার স্বার্থ দেখে কথা বলে। এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা যায় না, কারণ সিএফআর একটি আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক এবং এদের বিশ্লেষণে আমেরিকার দৃষ্টিভঙ্গি থাকে। কিন্তু একই সঙ্গে এটা সত্য যে সিএফআর এর রিপোর্ট শুধু প্রোপাগান্ডা হলে এত বছর ধরে তারা টিকে থাকতে পারতো না। বিশ্বের নানা দেশের সরকার, সেনা, কূটনৈতিক মহল সিএফআর এর রিপোর্ট পড়ে, আলোচনা করে, কারণ এখানে অনেক সময় কঠিন সত্য বলা হয় যা শোনা অস্বস্তিকর, কিন্তু উপেক্ষা করা যায় না, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত মূল্যায়নের ফলাফল। এই রিপোর্টে বলা হয়েছে ভবিষ্যতের সংঘর্ষগুলোকে 3টি স্তরে ভাগ করা যায়: উচ্চমাত্রার ঝুঁকি, মাঝারি ঝুঁকি এবং তুলনামূলক কম ঝুঁকি। ভারত এবং পাকিস্তানকে রাখা হয়েছে মাঝারি ঝুঁকির স্তরে। এর মূল কারণ একটাই, সন্ত্রাসবাদ। অতীত অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে একটা বড় জঙ্গি হামলায় দুই দেশের মধ্যে পরিস্থিতি বদলে দিতে যথেষ্ট। গত বছর আমরা তার উদাহরণ দেখেছি, যখন সন্ত্রাসবাদী ঘটনার জবাবে ভারত কঠোর পদক্ষেপ নিয়েছিল। পাকিস্তানের আভ্যন্তরীণ ক্ষমতার রাজনীতি, সেনাবাহিনীর প্রভাব এবং জঙ্গি সংগঠনগুলোর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে ভারত এখন আগের মতো প্রতিক্রিয়াশীল দেশ নয়, নীতিগতভাবে দেশ অনেক বেশি দৃঢ় অবস্থান নিচ্ছে। এই দুই বাস্তবতা একসঙ্গে থাকলে সংঘর্ষের আশঙ্কা কাগজে সীমাবদ্ধ থাকে না। এই রিপোর্ট শুধু ভারত পাকিস্তানেই থেমে নেই, বিশ্বজুড়ে একাধিক সম্ভাব্য সংঘর্ষের কথাও বলা হয়েছে। ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ ক্রমশ আরও বাড়ছে। গাজা থেকে নজর সরে ওয়েস্ট ব্যাংকের দিকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানে আভ্যন্তরীণ অস্থিরতা বাড়ছে। ভেনেজুয়েলাকে ঘিরে আমেরিকার চাপ বাড়ছে। আফ্রিকা এবং লাতিন আমেরিকার কিছু দেশে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে। এর পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর দিক হলো আধুনিক যুদ্ধের চরিত্র। আজ যুদ্ধ মানে শুধু সেনা আর অস্ত্র নয়, সাইবার আক্রমণ, তথ্যযুদ্ধ, এআই ভিত্তিক হামলা ভবিষ্যতের বড় হুমকি হয়ে উঠেছে। বিদ্যুৎ, যোগাযোগ, ব্যাংকিং সবকিছু কয়েক মুহূর্তে অচল হয়ে যেতে পারে। এই সব কিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, সব যুদ্ধ হবেই এমন নয়, কিন্তু বিশ্ব যে ধীরে ধীরে অস্থিরতার দিকে এগোচ্ছে সেটা আমরা অস্বীকার করতে পারি না। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় এখনও পুরোপুরি ঝুঁকিও কাটেনি। এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সবচেয়ে বড় ভুল হবে আত্মতুষ্টিতে ভোগা। সচেতন থাকা মানে আতঙ্কিত হওয়া নয়, আর কঠিন সত্য মেনে নেওয়া মানে যুদ্ধ চাওয়া নয়, বরং এর মানে হলো পরিস্থিতি বোঝা, দায়িত্বশীল চিন্তা করা এবং আবেগের বদলে যুক্তিকে প্রাধান্য দেওয়া। দেখুন, দুনিয়া যতটাই উৎসবমুখর দেখাচ্ছে এই মুহূর্তে, কিন্তু ভয়েরও একটা দিক আমরা দেখতে পাচ্ছি, কেননা পাকিস্তানকে আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। এই আলোচনার জন্য একটা কথাই আমরা বলতে পারি, 2026 সাল কোনো জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নয়, কোনো নাটকও নয়, একটা আন্তর্জাতিক বিশ্লেষণ, গোয়েন্দা মূল্যায়ন আর দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে থাকা একটা সতর্ক বাণী বলতে পারেন। ভারত পাকিস্তান সংঘর্ষের সম্ভাবনা একদম নতুন কিছু নয়, কিন্তু বিপদটা হলো এবার পরিস্থিতি খুবই জটিল, আরও গভীর, আরও বিস্ফোরক। কারণ আজ শুধু দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি নয়, আজ এর সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাসবাদ, সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ, আন্তর্জাতিক চাপ আর আভ্যন্তরীণ রাজনীতি। সবচেয়ে বড় সত্যটা হলো পাকিস্তান আজও সন্ত্রাসবাদকে পুরোপুরি ছেড়ে আসেনি। যতই কূটনৈতিক ভাষায় কথা বলা হোক, যতই আন্তর্জাতিক মঞ্চে মুখোশ পরা হোক, বাস্তবতা কিন্তু এতটুকু বদলায়নি। কাশ্মীর আজও অশান্ত, সীমান্ত আজও স্পর্শকাতর, আর জঙ্গিবাদ আজও পাকিস্তানের স্ট্র্যাটেজির একটা বড় অংশ। এই সত্য অস্বীকার করে যারা বলে সব কিছু ঠিক হয়ে যাবে, আসলে তারা নিজেকে ধোঁকা দিচ্ছে। অন্যদিকে ভারতও বদলে গেছে। আজকে ভারত আগের মতো শুধু প্রতিক্রিয়া দেখায় না, আজকের ভারত আগাম হিসেব করে। এই বদলটা ইতিবাচক, কিন্তু একই সঙ্গে ঝুঁকিপূর্ণ। কারণ যখন একদিকে জঙ্গিবাদ থামে না আর অন্যদিকে ধৈর্যের সীমা কমে আসে, তখন সংঘর্ষের সম্ভাবনা কাগজে থাকে না, মাঠে নেমে আসে। আর এই মাঠে নামা মানে শুধু সেনা বনাম সেনা নয়, এর প্রভাব পড়ে কোটি কোটি মানুষের জীবনে। যুদ্ধ শব্দটা শুনতে অনেকের কাছে রোমাঞ্চকর লাগে অবশ্য। টিভি স্টুডিওতে বসে যুদ্ধ নিয়ে চিৎকার করা সহজ, সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেম দেখানো আরও সহজ, কিন্তু যুদ্ধ মানে আসলে কি
যুদ্ধ মানে কোনো পণ্যের দাম বেড়ে যাওয়া, চাকরি হারানো, বাজার ভেঙে পড়া, নিরাপত্তাহীনতা, আতঙ্ক, আর শেষ পর্যন্ত লাশ। যুদ্ধ মানে কোনো হিরোইক ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়। যুদ্ধ মানে কান্না, ধ্বংস আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ক্ষত। এই বাস্তবতা শুধু ভারত পাকিস্তানের সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীটাই আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধ থামেনি, মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়েছে। ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ নতুন নতুন সীমা ছাড়াচ্ছে। ইরান ভিতরে ভিতরে জ্বলছে। আফ্রিকার দেশগুলোতে গৃহযুদ্ধ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। এগুলো আলাদা আলাদা ঘটনা নয়, এগুলো একই বৈশ্বিক অস্থিরতার অংশ। আর এই অস্থিরতার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যুদ্ধের ধরনটা পাল্টে গেছে। আজ যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক আর বন্দুক নয়, আজকের যুদ্ধ মানে হচ্ছে সাইবার অ্যাটাক, বিদ্যুৎ বন্ধ, ব্যাংকিং সিস্টেম অচল করে দেওয়া, ভুয়ো খবর ছড়িয়ে মানুষের মনে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া। একটা দেশকে হাঁটুতে নামানোর জন্য আজ আর সীমান্তে ঢুকতেই হয় না, একটা সার্ভার, একটা অ্যালগোরিদমই যথেষ্ট। এই জায়গায় এসে সাধারণ মানুষের দায়িত্বটা সবচেয়ে বেশি, কারণ আধুনিক যুদ্ধের বড় অস্ত্র হলো মানুষের মন। কি বিশ্বাস করবেন, কি শেয়ার করবেন, কোন খবরকে সত্য হিসাবে ধরে নেবেন, এই সিদ্ধান্তগুলোই আপনাকে শক্তিশালী নাগরিক বানিয়ে দেবে। অন্ধ আবেগ, অন্ধ দেশপ্রেম আর অন্ধ ঘৃণা, এই তিনটি আজকের সবচেয়ে বিপজ্জনক জিনিস। আরেকটা কঠিন সত্য হলো সব যুদ্ধই বাইরে থেকে আসে না। অনেক সময় যুদ্ধের বীজ ভেতরেই থাকে। অর্থনৈতিক চাপ, বেকারত্ব, সামাজিক বিভাজন, ভুয়ো তথ্য, এই সব কিছু মিলিয়ে একটা সমাজকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তখন বাইরের শত্রুকে আর বেশি কিছু করতে হয় না। এই কারণেই সচেতনতা শুধু সীমান্তের জন্য নয়, সমাজের ভিতরেও জরুরি। ভারতের জন্য এই সময়টা পরীক্ষা নেওয়ার সময়। একদিকে আমরা নিজেদের বিশ্বশক্তি হিসেবে তুলে ধরতে চাই, অন্যদিকে আমাদের চারপাশে আগুন জ্বলছে। এই আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা মানে শুধু শক্তিশালী সেনাবাহিনী নয়, শক্তিশালী সমাজ, শক্তিশালী চিন্তাভাবনা আর দায়িত্বশীল নাগরিক তৈরি করা। এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার, সচেতন থাকা মানে আতঙ্কে ভোগা নয়, বাস্তবতা মেনে নেওয়া মানে যুদ্ধ চাওয়া নয়, বরং এর মানে হলো চোখ খুলে দেখা, পরিস্থিতি বোঝা আর আবেগের বদলে যুক্তিকে প্রাধান্য দেওয়া। যারা সব সময় বলে কিছু হবে না, তারাই ইতিহাসে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে। সবশেষে একটাই কথা, ভবিষ্যৎ কেউ নিশ্চিতভাবে জানে না, কিন্তু ভবিষ্যতের ইঙ্গিত যারা দেয় তাদের উপেক্ষা করাও বুদ্ধিমানের কাজ নয়। 2026 নিয়ে যে সতর্কবার্তা আসছে, সেটা ভয় দেখানোর জন্য নয়, প্রস্তুত করার জন্য। ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়, যারা সময় থাকতে প্রস্তুত হয় তারাই সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়। তাই আবেগ নয়, বোঝাপড়া দরকার, চিৎকার নয়, বিশ্লেষণ দরকার, অন্ধবিশ্বাস নয়, সচেতন নাগরিকত্ব দরকার। কারণ শেষ পর্যন্ত যুদ্ধ হলে ভাষণ দেবে কেউ, অন্য কেউ, আর সিদ্ধান্ত নেবে আবার অন্য কেউ। কিন্তু একটা জিনিস সত্যি, সব সময় ভুগবে সেই সাধারণ মানুষই। তাই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে।